আমরা তো প্রায় শুনি তাই না যে কেউ কেউ নাকি জন্ম থেকেই জিনিয়াস হয়, কিন্তু সাফল্য কি আসলেই শুধু এই সহজাত প্রতিভা বা ন্যাচারাল ট্যালেন্টের খেলা? তো চলেন আজকে সাফল্যের এই সমীকরণটাকেই একটু নতুন করে মেলানোর চেষ্টা করা যাক। আর এই আলোচনাটা শুরুই হয় একটা $1,000,000 প্রশ্ন দিয়ে। আচ্ছা, চ্যাম্পিয়নরা কি জন্ম থেকেই হয় নাকি তাদের তৈরি করা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা অসাধারণ সব সাফল্যের পেছনের আসল রহস্যটা খুঁজে পাব। তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা ঠিক এই ব্যাপারটাই ব্যবচ্ছেদ করব। এই যে সহজাত প্রতিভার ধারণাটা, দেখব প্রত্যেকটা সফল মানুষের গল্পের পেছনে আসলে কি ধরনের যুক্তি লুকিয়ে থাকে। এই বিষয়টা বোঝার জন্য ম্যাথিউ সৈয়দের একটা কথা দিয়ে শুরু করাটা দারুণ হবে। তিনি বলছেন, বাস্তবে যারা অনেক প্রতিকূলতা পেরিয়ে সফল হন তাদের দিকে যদি একটু কাছ থেকে তাকানো যায় তাহলে দেখা যাবে তারা সবাই আসলে কোনো না কোনো অস্বাভাবিক পরিস্থিতির সুবিধা পেয়েছেন। মানে সাফল্যকে বাইরে থেকে যতটা একাকী সংগ্রাম মনে হয়, ভেতরে প্রায় সবসময়ই সুযোগ সুবিধার একটা অদৃশ্য জাল বোনা থাকে। আর এর সবচেয়ে ভালো উদাহরণ খোদ ম্যাথিউ সৈয়দ নিজেই। ভাবুন তো, তিনি ব্রিটিশ টেবল টেনিসের 1 নম্বর খেলোয়াড় হলেন কিভাবে? এর পেছনে ছিল ঠিক ওই রকমই কিছু অস্বাভাবিক পরিস্থিতি, মানে এমন কিছু সুযোগের এক দারুণ কম্বিনেশন যা সাধারণত সবার ভাগ্যে জোটে না। যেমন ধরুন, তার বাবা মা তাকে একটা খুব ভালো মানের টেবল টেনিস টেবিল কিনে দিয়েছিলেন, তার একজন বড় ভাই ছিলেন যার সাথে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করা যেত, তিনি এমন একজন নিবেদিত কোচ পেয়েছিলেন যিনি তার প্রতিভাটা ঠিকঠাক চিনতে পেরেছিলেন, আর সবচেয়ে বড় কথা, এমন একটা ক্লাবে তিনি 24 ঘন্টা অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যখন কারো সাফল্য দেখি তখন শুধু তার বিজয়টাই চোখে পড়ে, কিন্তু তার পেছনে যে কতগুলো শক্তিশালী সুযোগ আর সুবিধা একটা বড় ভূমিকা রেখেছে সেটা আমরা প্রায় দেখতে পাই না। আমাদের ফোকাসটা থাকে ব্যক্তিটির ওপর, তার চারপাশের পরিবেশ বা পরিস্থিতির ওপর নয়। আচ্ছা, সুযোগ তো না হয় পাওয়া গেল, কিন্তু এরপর এখানেই আসে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, উদ্দেশ্যমূলক অনুশীলনের শক্তি। কারণ শুধু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করলেই তো হয় না, আসল কথা হলো সেই সময়টা কিভাবে কাজে লাগানো হচ্ছে। 10,000 এই সংখ্যাটা হয়তো অনেকেই শুনে থাকবেন। 10,000 আওয়ার রুল। বলা হয় যে কোনো বিষয়ে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে হলে প্রায় 10,000 ঘন্টা অনুশীলন করতে হয়। এটা আসলে বোঝায় যে এর পেছনে ঠিক কতটা ডেডিকেশন প্রয়োজন। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে কোনো ধরনের অনুশীলন করলেই কি একই ফল পাওয়া যাবে? আর এখানেই কিন্তু মূল পার্থক্যটা তৈরি হয়। দেখুন, অনুশীলন আসলে 2 ধরনের। একটা হলো রুটিন প্র্যাকটিস, মানে কোনো কিছু না ভেবে শুধু একই জিনিস বারবার করে যাওয়া। এটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে আটকে রাখে, তাই এতে খুব একটা উন্নতিও হয় না। আর অন্যদিকে আছে উদ্দেশ্যমূলক অনুশীলন বা পারপাসফুল প্র্যাকটিস। এটা হলো একদম সচেতনভাবে নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা, নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা এবং সেগুলোর উপরই মনোযোগ দেওয়া। এই উক্তিটা উদ্দেশ্যমূলক অনুশীলনের ধারণাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে, তাই না? মানে বিশ্বমানের পারফরম্যান্স তখনই আসে যখন কেউ এমন একটা লক্ষ্যের জন্য চেষ্টা করে যা তার বর্তমান নাগালের একটু বাইরে, কিন্তু সাথে এটাও জানতে হয় যে ওই ব্যবধানটা কিভাবে পূরণ করা সম্ভব। এই যে ক্রমাগত নিজেকে চ্যালেঞ্জ করার মানসিকতা, এটাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কেন কিছু মানুষ এই কঠিন উদ্দেশ্যমূলক অনুশীলনের পথটা বেছে নেয় আর অন্যরা নেয় না? এর পেছনের চালিকা শক্তিটা কি? এখানে আসে আমাদের তৃতীয় পর্বের আলোচনা, মানসিকতার প্রভাব। তো মানসিকতা বা মাইন্ডসেট জিনিসটা আসলে কি? সহজ ভাষায় এটা হলো আমাদের মনের ভেতরের কিছু বিশ্বাস, যা দিয়ে আমরা নিজেদেরকে আর চারপাশের দুনিয়াটাকে দেখি। এই বিশ্বাসগুলোই ঠিক করে দেয় যে কোনো চ্যালেঞ্জের মুখে পড়লে আমাদের চিন্তা, অনুভূতি আর আচরণ কেমন হবে। আমরা কি এগিয়ে যাব নাকি পিছিয়ে আসব? মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের গবেষণা বলছে মানুষের মধ্যে মূলত 2 ধরনের মানসিকতা দেখা যায়। প্রথমটা হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা। যাদের এই মানসিকতা, তারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি বা ক্ষমতা জন্মগত এবং এটা বদলানো সম্ভব না। ফলে তারা ব্যর্থতার ভয়ে কঠিন চ্যালেঞ্জ এড়িয়ে চলে। আর দ্বিতীয়টা হলো গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা। এরা বিশ্বাস করে যে চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে যে কোনো দক্ষতা বাড়ানো বা নতুন কিছু শেখা সম্ভব। তাই তারা চ্যালেঞ্জকে ভয় পায় না, বরং এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখে। আর ক্যারল ডুয়েকের গবেষণা থেকে কিন্তু একটা বেশ অবাক করার মতো বিষয় জানা যায়। তিনি বলছেন, যখন আমরা কোনো বাচ্চার বুদ্ধির প্রশংসা করি, যেমন বলি তুমি তো খুব স্মার্ট, তখন আসলে অজান্তেই তার মধ্যে একটা ফিক্সড মাইন্ডসেট তৈরি করে দিই। সে ভাবতে শুরু করে স্মার্টনেসটাই আসল। এর বদলে যদি তার চেষ্টার প্রশংসা করা হয়, যেমন তুমি খুব পরিশ্রম করেছ,
তাহলে তার মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয় আর এটাই তাকে ভবিষ্যতে আরও বেশি পরিশ্রমী আর অধ্যাবসায়ী করে তোলে। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা 3টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, তাই না? সুযোগ, উদ্দেশ্যমূলক অনুশীলন আর মানসিকতা। আমাদের শেষ পর্বে চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে সাফল্যের নতুন সমীকরণটা কি দাঁড়ায় সেটা দেখি। তাহলে সাফল্যের এই নতুন সমীকরণটা দেখতে কেমন? এর আসলে 3টা মূল অংশ। ভাবুন তো, উদ্দেশ্যমূলক অনুশীলন হলো একটা গাড়ির ইঞ্জিনের মতো, যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা হলো সেই গাড়ির জ্বালানি, এটা ছাড়া ইঞ্জিনটা চলতেই পারবে না। আর সুযোগ হলো সেই রেসট্র্যাক যার উপর দিয়ে গাড়িটা চলবে। এই 3টা জিনিস যখন একসাথে কাজ করে তখনই আসল সম্ভাবনাটা বেরিয়ে আসে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো সাফল্য আসলে কোনো লটারির টিকিট না যা নিয়ে কেউ জন্মায়, বরং এটা একটা জটিল কাঠামোর মতো যেটা নিজেকেই তৈরি করতে হয়। সঠিক মানসিকতা, সঠিক অনুশীলন আর সুযোগের সদ্ব্যবহার, এই সব কিছু মিলিয়েই এই কাঠামোটা তৈরি হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি জন্মগত প্রতিভা আমাদের আসল সীমাবদ্ধতা না হয়, তাহলে সীমাটা আসলে কি? কোন জিনিসটা আমাদের সম্ভাবনাকে আটকে রাখে? হয়তো এর উত্তরটা আমাদের নিজেদের মানসিকতা আর আমরা যে সুযোগগুলো পাই বা তৈরি করি তার মধ্যে কোথাও লুকিয়ে আছে।